হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডার কৃষ্ণকলি। কোডার কৃষ্ণকলি চ্যানেলের একটি নতুন পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শুরু করছি কোডার কৃষ্ণকলি চ্যানেলের পর্ব 2 এর ভিডিও, এপিসোড 2। আগের পর্বের ভিডিওতে আমরা জেনেছি যে কিভাবে HTML এর ডক টাইপ পার্টটা লিখতে হয়, অর্থাৎ কোনো একটা HTML এ আপনি কিভাবে ডক টাইপ লিখবেন বা HTML5 এর ভার্সন আনতে গেলে কিভাবে এক্সক্লেমেটরি সাইন, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কিভাবে ডক টাইপ HTML কথাটা লিখতে হয় তা শিখিয়েছি। তো সাধারণত আমরা যে HTML ফরম্যাটে লিখি সেটা কিন্তু একটা নর্মালি ফরম্যাট, তবে তার মধ্যে টেক্সট ফরম্যাটটা থাকে যেটা আপনি ক্যাপিটাল বা স্মল লেটার লিখতে পারেন। প্রথমেই বলে রাখি, HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এবং এটা একটা কেস ইনসেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে এটা কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয় যে আপনার যেমন খুশি করে লিখলে ভুল হয়ে যাবে, রানিং হবে না বা কোনো উইন্ডোজ রেন্ডারিংয়ে প্রবলেম হবে, তা কিন্তু নয়। এটা কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, তাই এটা আপনি যেমন খুশি করে লিখুন আপনার এটা আটকাবে না। তবে তার মধ্যে কিছু সৌন্দর্যপূর্ণ ব্যাপারের স্বাচ্ছন্দ্যতা রয়েছে। যেমন আপনি ডক টাইপ HTMLটাকে আপনি পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখলেও তাও কিন্তু শো হবে একই, আবার ডক টাইপ HTMLটাকে যদি আপনি স্মলে লেখেন তাও একই শো হবে। কিন্তু আমরা হাইলি প্রেফারেড করব যেটা, মানে হাইলি রেকমেন্ড করব যেটা, বা হাইলি প্রেফার্ড যেটা, সেটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লেমেটরি সাইন, ডক টাইপটা ক্যাপিটাল অক্ষরে এবং HTMLটা স্মল লেটারে লিখে লেফট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আপনাকে ট্যাগটা শেষ করতে হবে। আজকের পার্টের ভিডিওতে আমরা জানবো যে HTML এর কিছু বেসিক পার্ট এবং এলিমেন্ট রয়েছে। তো আজকের এই দ্বিতীয় পর্বের ভিডিওতে HTML এর বেসিক পার্ট এবং বেসিক এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো HTML লিখতে অবশ্যই জানতে হয়। প্রথমেই বলেছি যে কোনো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট জানতে হবে, তারপর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট জানলে আপনি একজন ফুল স্ট্যাক অ্যাজ এ মার্ন স্ট্যাক বা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে আপনি আত্মপ্রকাশ করতে পারবেন, সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারবেন। কিন্তু এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে গেলে তার প্রথমে যেটা প্রি রিকুইজিট সেটা হচ্ছে আপনাকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মার্কআপ ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে, যেখানে ব্যাকএন্ডই হোক বা যা কিছু হোক মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক। অর্থাৎ মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনার যদি জ্ঞান না থাকে আপনি কোনো ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবেন না। তো প্রথমত ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমাদেরকে শিখতেই হবে, যেখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট রয়েছে। HTML এ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানতে হবে। তারপর কাস্কেডিং স্টাইল শিট বা CSS রয়েছে, যার মাধ্যমে আমরা ফর্মটাকে ডিজাইন করতে পারবো, ওয়েব পেজটাকে ডিজাইন করতে পারবো নিজের মতো করে। যদিও CSS এর বিকল্প হিসেবে আমরা বুটস্ট্র্যাপ পেয়েছি, মানে CSS এর বিকল্প হিসেবে বেরিয়েছে বুটস্ট্র্যাপ, তবে CSSটা প্রথমত জানতেই হবে, যেটা এখন CSS এর ভার্সন 3 রয়েছে বা CSS 3 এখন রানিং হচ্ছে। তারপর রয়েছে জাভাস্ক্রিপ্ট, জাভা প্রোগ্রাম। তো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামটা কি হয়, পেজটাকে ডাইনামিক করে তুলতে সাহায্য করে, আরও বেশি গতিময় করে তুলতে সহায়তা করে, আরও বেশি রেসপন্সিভ করে তোলে ডিজাইনগুলোকে, ওয়েব পেজটাকে আরও বেশি রেসপন্সিভ করে তোলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং। এছাড়া জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ছাড়া আপনি আরও প্রোগ্রামিং ইউজ করতে পারেন, যেটা ব্যাকএন্ডে সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, যেমন পাইথন বা PHP ইউজ করতে পারেন। তবে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে জ্যাঙ্গো, এবং PHPর একটা ফ্রেমওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে লারাভেল। তো এইগুলো শিখলে আপনি ব্যাকএন্ডের যে কাজ সেগুলো করতে পারবেন। সেগুলো সবটাই হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ওপর। তবে জাভাস্ক্রিপ্টে বলা হয় ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট কিন্তু ব্যাকএন্ডেও কাজ করা যায়, তবে জাভাস্ক্রিপ্ট প্রথম দফায় হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর এই HTML জানতে গেলে আপনাকে প্রথমত ভার্সন সম্বন্ধে, ডক টাইপ সম্বন্ধে অভিজ্ঞতা রাখা দরকার। প্রথম ভিডিওতে আমরা যেটা দেখিয়েছি যে ডক টাইপ কীভাবে লিখতে হয়, তো তা নিয়ে আমরা আর বিশেষ আলোচনা করছি না। তবে আজকের পার্টে যেহেতু আমরা HTML এর বেসিক পার্ট বা বেসিক এলিমেন্ট পার্টটা নিয়ে আলোচনা করব, তাই এর জন্য আমরা একটা সাধারণত ফোল্ডার ক্রিয়েট করা আছে, সেখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেবো, HTML ফাইল। সেখানে শুধু দেখানো হবে বেসিক ট্যাগগুলো এবং HTML এর কিছু এলিমেন্টসগুলো। আর HTML এর যে কোনো পার্টকে ভিউ করতে সহায়তা করে কি, ব্রাউজার। যেটা আমরা পূর্বের ভিডিওতে বলেছি যে ওয়েব ব্রাউজার কি, যে ওয়েব ব্রাউজার ইট ইজ আ প্রোগ্রাম অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার দ্যাট হেল্পস টু ভিউ দ্য সফটওয়্যার। প্রোগ্রামস মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এমন একটা প্রোগ্রাম যেটা ওয়েবসাইটের পেজগুলোকে ভিউ করতে বা রেন্ডারিং করতে সহায়তা করে, সেটাই হচ্ছে ওয়েব ব্রাউজার। যেটা মজিলা ফায়ারফক্স, ক্রোম ব্রাউজার, সাফারি ব্রাউজার, নেক্সাস ব্রাউজার, নেটস্কেপ নেভিগেটর ব্রাউজার, যে কোনো ব্রাউজার হতে পারে। সাধারণত এই ব্রাউজারটা আবিষ্কার করেছিলেন যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম,
W3C অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, যেখানে টিম বার্নার্স লি যেখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম টিম বার্নার্স লি 1991 এটা আবিষ্কার করেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ফার্স্ট ইনভেন্টেড হয়েছিল, আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই টিম বার্নার্স লি ইন 1991। 1991 সালে টিম বার্নার্স লি বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছিলেন। তিনি দেখলেন যে ওয়েব ডিজাইন করতে গেলে, ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ দরকার। সেটা কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেটা পরবর্তী ক্রমে লঞ্চ হলো 1993 সালে, যেটা আবিষ্কার করলেন টিম বার্নার্স লি। আবার 1993 পর থেকে যখন অফিসিয়ালি ডেভেলপ হলো, সেটা এলো XHTML, DHTML এইভাবে ভার্সন 4.0, এখন এসেছে HTML5। তো আপনাদের HTML5 শিখতে গেলে ডক টাইপ সম্বন্ধে জ্ঞান রাখতেই হবে। ডক টাইপ HTML কীভাবে আমরা আনবো। তো চলুন ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিজিটর বা দর্শক হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং সেই সাথে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করবেন বা ওয়েব ডিজাইন সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের জন্য কোনো মতামত যদি থেকে থাকে, এই চ্যানেলের ভিডিও প্রসঙ্গে যদি কোনো মতামত থেকে থাকে বা আরও যদি কিছু জানতে চান, সব কিছু আপনাদের জন্য কমেন্ট সেকশন রয়েছে। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা সেখানেতে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা রেসপন্স দেওয়ার চেষ্টা করব এবং সেই মতো ভিডিও আনার চেষ্টা করব, বা HTML পার্ট রিলেটেড বা কোনো ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কী ভিডিও আরও আপলোড করা যায় বা আপডেটেড ভিডিও আনা যায় তা আমরা চেষ্টা করব, যদি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত HTML এর ডক টাইপ HTMLটা আমরা পূর্বের ভিডিওতে জেনেছি। না দেখে থাকলে আপনি ওপরে একটা ভিউ বাটন আসবে, মানে আই লিঙ্ক বাটন আসবে, তো সেই আই বাটনটাতে ক্লিক করলে আপনি ওপরের ভিডিওটা দেখে আপনি পূর্বের ভিডিওটা দেখে নিতে পারেন। পুরো ভিডিওটা ওপরে আই বাটনে দেওয়া থাকছে, আপনি আই বাটনটা ক্লিক করুন এবং সাথে সাথে ওই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। যদি পূর্বের ভিডিওটা না দেখতে পারেন তাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবেন না। পূর্বের ভিডিওটা ভালো করে দেখে নিলে তাহলে আপনার এই পার্টের ভিডিওটা বুঝতে সহায়তা হবে। তাই পূর্বের ভিডিওটা দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি, ওপরের আই বাটনটা ক্লিক করবেন। আই বাটনে একটা দেখুন লিঙ্ক যাচ্ছে, ওই লিঙ্কে ক্লিক করলেই পূর্বের ভিডিওটি আপনি দেখতে পাবেন সম্পূর্ণভাবে, যেখানে আমরা ডক টাইপ সম্বন্ধে খুঁটিনাটি আলোচনা করেছি। তো আজকের ভিডিওটা আমরা যেটা খুঁটিনাটি আলোচনা করছি সেটা হচ্ছে HTML এর বেসিক পার্ট, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, কী কী এলিমেন্ট রয়েছে সেইগুলো একটা আলোচনা করছি। এর জন্য আমরা যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ HTML টিউটোরিয়াল বলে যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, আমরা সেই ফোল্ডারে যাব। তার জন্য আমরা ফাইল অপশানটাতে ক্লিক করব। তো ফাইল অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করব। ফাইল অপশানে ক্লিক করব এবং সাথে সাথে আমাদের ফাইল অপশানটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, অনেকগুলো ফাইল অপশন ওপেন হয়ে গেছে। যেহেতু এটা রেসপন্সিভ দিচ্ছিল না, কোনো রেসপন্স করছিল না ফাইল অপশনটা, আমি 3-4বার ক্লিক করে দিয়েছিলাম, সেই জন্য অনেকগুলো ওপেন হয়ে গেছে, অনেকগুলো ফাইল ওপেন হয়ে গেছে, সেগুলো ক্লোজ করে দিচ্ছি। আমি নতুন করে ওপেন করছি, নিউলি ওপেন করছি। তো প্রথমত আমাদের যেহেতু ফোল্ডার ক্রিয়েট করা আছে HTML টিউটোরিয়াল, সো সেই HTML টিউটোরিয়ালের ফোল্ডারে আমরা প্রথমে যাব। এর জন্য আমরা ফাইল বাটনটা যে রয়েছে এই ফাইল বাটনে ক্লিক করলাম। ফাইল বাটনে ক্লিক করলে এরকমভাবে পেজটা শো হবে, এটাকে ম্যাক্সিমাইজ করে নেব। এবার এখানে যে ফোল্ডার ক্রিয়েট করা আছে ডেস্কটপে, ডেস্কটপ থেকে যে HTML টিউটোরিয়াল অপশানে গেলাম। এখান থেকে আগের পর্বের ভিডিওতে হচ্ছে এপিসোড 1, এখানটা কীভাবে গেলাম না ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে HTML টিউটোরিয়াল সেখানটা ক্লিক করলাম, দিয়ে পূর্বের ভিডিওতে চলে এলাম। এপিসোড 1.html এটা হয়েছে। তো এপিসোড 1.htmlটাতে আমরা যদি একটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি তাহলে দেখতে পাবো যে আমাদের ডক টাইপটা আগের দিনে হয়েছে। সরি, একটু স্লো আছে কম্পিউটারটা।
এটাকে যদি আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি, এটাকে সিলেক্ট করে কীভাবে ওপেন করব, এটাকে সিলেক্ট করো ফার্স্ট, এইভাবে নীল একটা রঙের একটা সিলেক্ট আইকন চলে আসবে, এভাবে বার চলে এলো। এই নীল আইকনটা হওয়ার পর এখানে একটা রাইট ক্লিক করব, এখান থেকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস অপশন থাকবে, তো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এটাকে ওপেন করে নিচ্ছি। তো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলে আমরা দেখতে পাবো যে আগের দিনের ভিডিওতে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, অর্থাৎ এক্সক্লেমেটরি সাইন দিয়ে কিভাবে আপনি লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কিভাবে ডক টাইপ এইচটিএমএল কথাটা লিখবেন তা আলোচনা করেছি। তো আজকের ওই আলোচনা থেকেই আমি দ্বিতীয় পর্বের একটা ভিডিওর সূচনা করছি, সেটা হচ্ছে, সরি এটা একটু লেট হচ্ছে খুলতে, নতুন করে ওপেন করছি। এইচটিএমএল টিউটোরিয়াল ডেস্কটপ থেকে এইচটিএমএল টিউটোরিয়াল, সেখান থেকে এপিসোড 1, এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। ওকে, ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম। তো আগের দিনে যেটা হয়েছে এপিসোড 1.html আপনি ডক টাইপ এইচটিএমএল অবধি লেখা দেখিয়েছি। প্রথমত এই ডক টাইপ এইচটিএমএল আমি প্রথমেই বলেছিলাম যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে প্রথমে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হয় এবং ডক টাইপটা ক্যাপিটাল অক্ষরে লিখতে হয় এবং এইচটিএমএলটা স্মল অক্ষরে লিখতে হয়। তবে এক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে, অর্থাৎ ডক টাইপটা যদি শুধু আপনি ক্যাপিটাল অক্ষরে লেখেন, এইচটিএমএলটা যদি আপনি ক্যাপিটাল লেখেন তাতেও কিন্তু কাজ করবে, বা সব কটা যদি স্মলে লেখেন তাতেও কিন্তু একই কাজ করবে, এতে কোনো অসুবিধা নেই, কারণ এই ল্যাঙ্গুয়েজটা কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। তাই এক্ষেত্রে আপনি যেমনভাবেই লিখুন কাজ করবে, কিন্তু এক্সক্লেমেটরি সাইনটা আপনাকে দিতে হবে। এটা দেওয়ার মাধ্যমে আপনাকে ওয়েব ব্রাউজারকে বোঝাতে হবে যে আপনি এইচটিএমএল এর 5 ভার্সনটা ইউজ করছেন। তবে এর কিছু বেসিক এলিমেন্ট রয়েছে, তো তার জন্য আমি আর একটা এপিসোডের সেকেন্ড এপিসোডের আমি আর একটা ফাইল করব, এটাকে কেটে দিচ্ছি। কীভাবে করবো না, এখান থেকে আমি রাইট ক্লিক করলাম, বাইরে একটা রাইট ক্লিক করলাম, এখান থেকে নিউ যে অপশানটি রয়েছে নিউ অপশানে ক্লিক করলাম, এখান থেকে রয়েছে টেক্সট ডকুমেন্ট অপশানে ক্লিক করলাম। তো দেখুন এখানে একটা আমাকে নতুন ফাইল জেনারেট হওয়ার জন্য আমাকে একটা বক্স দিয়ে দিয়েছে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, যে ফাইলটা দিয়েছে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। তো ডট টিএক্সটিটা কেন দিল, কারণ আমরা এর আগের দিন ফাইল এক্সটেনশনটা অন করে রেখেছি, এবং কিভাবে অন করেছি তা আগের ভিডিও দেখিয়ে রেখেছি। তাই এটা যদি বুঝতে না পারেন আপনি আগের ভিডিওটি দেখে নিতে পারেন, তো সম্পূর্ণটা পেয়ে যাবেন। তো ফাইল এক্সটেনশনটা অন করার জন্য ডট টিএক্সটি এই অপশনটা দিয়েছে। যদি ফাইল এক্সটেনশনটা অন না করা হতো তাহলে কিন্তু অসুবিধা হতো, আমাদের শুধু দেখতে পেতাম নিউ টেক্সট ডকুমেন্ট। ফাইল এক্সটেনশনটা না অন করলে আপনি নিজের মতো করে এই ওয়েবসাইটের বানানোর কাজে আপনি হেল্প পাবেন না। মানে এইগুলো সাধারণত ফাইল এক্সটেনশনটা অন করে রাখাটা সুবিধাজনক এই সমস্ত কাজের জন্য। তো ফাইল এক্সটেনশনটা অন করা আছে, সেই সুবাদে এখানে ডট টিএক্সটি ফাইলটা শো হচ্ছে। তাহলে এখানে যদি আমরা একটা নতুন করে ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে কি লিখবো, এইখানটা জাস্ট লিখে দেবো নিউ টেক্সট ডকুমেন্টের জায়গায় এপিসোড 2.html লেখার পর এন্টার, আবার এন্টার, ওকে করলাম। দেখুন এন্টার দিতে এপিসোড 2.html চলে এলো। এখানে দেখাচ্ছে কি এপিসোড 2.html, সামনে দেখুন একটা লোগো দেখাচ্ছে ব্রাউজারের, গুগল ক্রোম ব্রাউজারে একটা লোগো দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে, এটা প্রশ্ন হচ্ছে এটা কেন দেখাচ্ছে। এখানে একটা গুগল ক্রোম ব্রাউজারের লোগো দেখাচ্ছে, এটা কেন দেখাচ্ছে না, আমাদের কম্পিউটারের এটা হচ্ছে উইন্ডোজ 10 এই সিস্টেমে আমরা ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোমকে বাছাই করেছি। এটা যদি ডিফল্ট ব্রাউজার হিসেবে যদি আমরা মোজিলা ফায়ারফক্স রাখতাম তাহলে এটা মোজিলা ফায়ারফক্স দেখাতো, কিংবা মাইক্রোসফটের এজ রাখলে মাইক্রোসফট এজ থাকতো, নেটস্কেপ নেভিগেটর থাকলে নেটস্কেপ নেভিগেটরই থাকতো, সাফারি ব্রাউজার থাকলে সাফারি ব্রাউজারই এটা আসতো। তো এটা মাইক্রোসফটের ব্রাউজার যদি দিই, মাইক্রোসফটের এজ রয়েছে, এটা এখন ডিফল্ট বিভিন্ন উইন্ডোজে দেওয়া হচ্ছে। তো এটা যেহেতু গুগল ক্রোম ব্রাউজার আমাদের ডিফল্ট সেট করা রয়েছে সেটিং থেকে, তো সেই জন্য এখানে ক্রোম ব্রাউজারটাই অনলি শো হচ্ছে। তো এই ব্রাউজার শো হওয়ার মানে হলো আপনার এইচটিএমএল এর যে লেখাটা যেটা আমি সেভ করেছি সেই লেখাটা সঠিক হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই লেখাটা এই লোগোটা দিয়ে আসছে না, বা ব্রাউজার যদি না আসে, আপনার .html বা .htm এটা দিয়ে সেভ করার পর যদি ব্রাউজারের লোগোটা যদি না আসে, জানবেন আপনার এইচটিএমএল পেজ সেভিংয়ে কোনো মিস্টেক রয়েছে। অর্থাৎ .htmlটা সেভ করার পর এই ব্রাউজার লোগোটা দেবে, তার মানে জানবেন আপনার ওয়েব পেজটা সঠিকভাবে রেন্ডারিং হবে।
এবার এটাকে কিভাবে আমরা ওপেন করবো না, এখানে আবার একটা রাইট ক্লিক করবো, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করে দেবো। তো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস আমাদের এপিসোড 1-এরটা দরকার নেই, এটাকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি, কেটে দিলাম। এপিসোড 2টা দরকার, তাহলে এপিসোড 2.html রাখলাম। তো আগের দিনে আমরা জেনেছি doc.html, এবার আমাদের ওইটা আগের বারের মতোই রাখবো যে কিভাবে লিখবো না, doc.html এর পর html বলে আর একটা এলিমেন্ট দিতে হয়। তো সেটা কি, সাধারণত আমরা আগের দিনে জেন কোডিং সম্বন্ধেও বলে দিয়েছি যে আমাদের এত কিছু টাইপ করার দরকার নেই, সিম্পলি জেন কোডিংটা টাইপ করার পর HTML:5 দিয়ে কন্ট্রোল ই মারলেই আমাদের সম্পূর্ণ স্ট্রাকচারটা, মেটা ক্যারেক্টার সেটের স্ট্রাকচারটা দিয়ে দেবে। তার জন্য আপনাকে জেন কোডিংটা অন করে রাখতে হবে, অর্থাৎ যেটা আপনাকে নোটপ্যাড প্লাস প্লাস একটা বিশেষ ফিচার, সেটা হচ্ছে জেন কোডিং। জেন কোডিংটা আপনাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন রাখতে হবে। তার জন্য আপনাকে এখানে প্লাগইনস অপশনে যেতে হবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, প্লাগইনস অপশনে যেতে হবে, সেখান থেকে প্লাগইনস অ্যাডমিন, এই যে প্লাগইনস অ্যাডমিন, সেখান থেকে ক্লিক করার পর জেএন কোডিং এখানে লিখতে হবে, জেএন কোডিং লিখে সার্চ দেওয়ার পর ইনস্টল দিলেই জেন কোডিংটা এখানে ইনস্টল হয়ে যাবে, জেন কোডিং অপশনটাই চলে আসবে। সেটার মানেটা কি না, HTML: যদি 5 দিই, দেওয়ার পর যদি আমি কন্ট্রোল ই টিপি, অর্থাৎ CTRL যুক্ত ই কিবোর্ড থেকে যদি টিপি, তাহলে কিন্তু এই স্ট্রাকচারটা আমাকে দিয়ে দিচ্ছে, এই স্ট্রাকচারটা পুরো দিয়ে দিচ্ছে, অর্থাৎ HTML5 ভার্সনের স্ট্রাকচারটা পুরো দিয়ে দিচ্ছে। যেখানে দেখাচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ EN মানে ইংলিশ US, ডিফল্ট এখানে ইউনাইটেড স্টেটের ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে, সো HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া হয়েছে। তো এখানে যদি আমরা HTML ল্যাঙ্গুয়েজ ENটা যদি না দিই, তাও কিন্তু কাজ করবে, একই হবে। তাহলে তো HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেবেন, মেটা ক্যারেক্টার সেট UTF-8, এটা কি পরের দিন বা পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো। যদি আপনারা আগ্রহীত হন বা ইন্টারেস্টেড হন, তার জন্য আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে মেটা ক্যারেক্টার সেট UTF-8 কি, এর জন্য আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে পারেন, আমরা এনে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সাধারণত এই doc.html এ এই যে HTML ল্যাঙ্গুয়েজ EN/US, এই জিনিসটা কি, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, US এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা যদি US না লিখে যদি করেন ইন্ডিয়া, তাও হবে, কিন্তু এখানে আপনি সিম্পলি যদি এই ইউএসটা না দিয়ে যদি EN দেন, তাও কিন্তু এটা কাজ করবে, ওকে। কিংবা এটা যদি নাও দেন, শুধু যদি আপনি HTML-টা কি রাখেন, তাও কিন্তু এটা সঠিক, এত কিছু না দিলেও হবে। HTML-টা সিম্পলি রাখার পর এটা রাখলেও হবে, বা এটা না দিলেও হবে। এটা আর কি 5 ভার্সনে সেট করা রয়েছে, যে HTML5 দিয়ে মারলেই অটোমেটিক্যালি লিখে চলে আসবে। এটা হচ্ছে HTML5-এর সাধারণত লিখতে গেলে এগুলো দিতে হয়, আর না দিলেও চলে যদি এই doc.html কথাটা লেখা থাকে। সিম্পলি doc.html কথাটা লেখা রাখতেই হবে, যেটা কিনা ব্রাউজার বুঝে যাবে যেটা আপনি HTML5 ভার্সনকে নিয়ে কাজ করছেন। ব্রাউজার তো নিজের মতো করে কাজ করতে পারে না, ওটা অটোমেটিক কাজ করে, ব্রাউজার তো আর মানুষ নয়। এটাকে বুঝে দিতে হবে, আপনি যা বোঝাবেন কম্পিউটার সেটাই বুঝবে, আপনি যেরকমভাবে লিখবেন কম্পিউটার সেইভাবে উত্তর দেবে। আর কম্পিউটার রেন্ডারিং করে প্রথম থেকে শেষ অবধি, শেষ থেকে প্রথমে যায় না, এইভাবে প্রথম থেকে এই ওপর থেকে নিচের দিকে পড়তে আসে। কম্পিউটারের ব্রাউজার কি করে না, ওপর থেকে নিচের দিকে পড়তে আসে। সুতরাং এটা ওপরে যা পায় সেটাকেই সে প্রিন্ট করে দেয়, যেটা ওপরে পাবে সেটাকেই সে প্রিন্ট করে দেবে। যদি কিনা ফাংশানে পড়ে, ফাংশানে বলে ফাংশনটা সেইভাবে প্রিন্ট করবে। তো এগুলো আমি পরে বোঝাবো, ফাংশন কি, প্রিন্টিং কি, এগুলো সব পরে বোঝানো হবে। তার আগে আমাদের যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের HTML পার্টটা জেনে নিচ্ছি, বেসিক পার্টটা। তো HTML এর এই জিনিসটা হচ্ছে বোঝার যে doc.html এর পরে HTML-টা কেন লিখবো, এইটাই হচ্ছে বোঝার যে HTML-টা লিখতে হবে। HTML এর একটা শুরু এবং শেষ ট্যাগ থাকে, যে কোনো HTML ট্যাগে মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে একটা শুরু শেষ থাকে। তবে কিছু কিছু ট্যাগের আবার শুরু শেষ থাকে না, যেমন ব্রেক ট্যাগ, ইমেজ ট্যাগ মানে IMG ট্যাগ, BR ট্যাগ, এগুলোর কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। এটা একটাই ট্যাগ, ওপেনিং ট্যাগও নেই, ক্লোজিং ট্যাগও নেই। BR ট্যাগ / দিয়ে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিলে এটা শেষ। BR ট্যাগের কোনো ওপেনিং ট্যাগও হয় না, ক্লোজিং ট্যাগও হয় না। সো BR ট্যাগটা একটাই ট্যাগ, ইমেজ ট্যাগটা একটাই ট্যাগ। এই ধরনের ট্যাগগুলো হচ্ছে ব্যতিক্রম। তবে বাদবাকি যে সমস্ত ট্যাগগুলো রয়েছে, যেমন HTML, হেড, বডি, টাইটেল, এগুলো কিন্তু অবশ্যই একটা করে ক্লোজিং ট্যাগ থাকবে। তো ক্লোজিং ট্যাগ লেখার বৈশিষ্ট্যটা কি, ক্লোজিং ট্যাগ লেখার বৈশিষ্ট্য আমি ডিলিট করে দিচ্ছি। ক্লোজিং ট্যাগ লেখার বৈশিষ্ট্য হলো যে HTML-টা আপনি এইভাবে লিখলেন, মনে করুন শুরু করলেন, এইভাবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আপনি শুরু করলেন, কথাটা লিখলেন HTML, এইভাবে ওপেন হলো। দেখুন অটোমেটিক্যালি এখানে দিয়ে দিল জেন কোডিংটা অন করার জন্য /HTML। তার মানে আপনি HTML-কে অন করলেন এবং HTML-কে শেষ করলেন। এটাই হচ্ছে বোঝা যে HTML-এর শুরু শেষটা রাখতে হবে।
তাহলে বেসিক পার্টে আমাদের কি আলোচ্য বিষয় ছিল যে এইচটিএমএল আমরা শুরু তো করলাম, শেষ কিভাবে করব না এইচটিএমএলকে যদি এইভাবে আমরা শুরু করি লেখাটা সেম থাকবে কিন্তু তার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ বসে যাবে, এই ফরওয়ার্ড স্ল্যাশটা বসে যাবে। অর্থাৎ এইচটিএমএল আমরা সেম লিখছি এইচটিএমএল, এটা আমরা সেম লিখলাম কিন্তু তার সাথে সাথে আমরা এটা মনে করুন দিচ্ছে না, যত মনে করুন আপনার জেন কোডিংটা অন করা নেই, তাহলে আপনাদের কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে আপনাকে শেষ করতে হবে। এটা আমরা অনেক সময় ভুল করে থাকি যে জেন কোডিং অন নাও থাকতে পারে, আমি সুবিধার্থে করে রেখেছি। আরও বিভিন্ন নোটপ্যাড বা কোড এডিটরের সুবিধার্থে বিভিন্ন ফিচার্সগুলো অন করা যায়, আমি শুধুমাত্র এই ফিচার্স না অন করেছি। আপনি যদি না অন করে থাকেন তখন কি করবেন, যখনই কোনো একটা ওপেনিং ট্যাগ শুরু করবেন তারই পাশে ক্লোজিং ট্যাগটা সঙ্গে সঙ্গে একটা হ্যাবিচুয়েট করে মানে অভ্যস্ত হয়ে যেতে হবে যে শুরু যেহেতু করেছি শেষ করতে হবে। ওপেনিং ট্যাগ শুরু হয়েছে, ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ হবে। তো এর জন্য আমরা করব লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর যে লেখাটা আছে সেই লেখাটাই সেম টু সেম লিখবো, তারপর একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দেবো। এইভাবে হয়ে গেল ক্লোজিং ট্যাগ। দেখুন এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এবার আমি যদি বলি যে এর কিছু এলিমেন্ট রয়েছে, এইচটিএমএল এর কিছু এলিমেন্ট রয়েছে, তো এইচটিএমএল এর ভেতর কি কি এলিমেন্ট রয়েছে, যেমন এইচটিএমএল এর মধ্যে আমাদের আরও ট্যাগ পড়ে যেগুলো হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। কিছুক্ষণ আগে বললাম যে এলিমেন্ট নিয়ে আলোচনা করব, তো এলিমেন্টটা কি না এই হেডের সাথে মানে অর্থাৎ এইচটিএমএল এর সাথে কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো যেমন হেড, অর্থাৎ যখন ওয়েব ব্রাউজারে এইচটিএমএল পেজটা যখন রেন্ডার হয় তখন কিন্তু ওয়েব পেজের ওপরে যেটা থাকে সেটা হচ্ছে হেড পার্ট, অর্থাৎ এইচটিএমএল এর মধ্যেই থাকে হেড পার্ট, হেড। আবার হেড হলে এবার হেডটাও এইভাবে শেষ করতে হবে, তো হেডও একটা ট্যাগ, তো এর মধ্যে এটাকেও শেষ করতে হবে, তো এই জন্য ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে হেড ট্যাগ শেষ। তো যে কোনো ট্যাগকে এইভাবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আপনাকে শেষ করতে হবে। তো হেড ট্যাগটা কি না, হেড ট্যাগ অ্যাকচুয়ালি শো হয় না। হেড ট্যাগ হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা বানাচ্ছেন সেই ওয়েবসাইটের আইকনের পাশে যেটা শো হয় সেটা হচ্ছে হেড ট্যাগ। তবে হেড ট্যাগের মধ্যে একটা ট্যাগ থাকে সেটা হচ্ছে টাইটেল ট্যাগ, যেটাও আমাদেরকে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এভাবে শেষ করতে হবে। দেখুন টাইটেল ট্যাগ এটা আমার ওপেন করা আছে বলে আপনাকে অত কষ্ট করতে হচ্ছে না, অটোমেটিক্যালি এটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ টাইটেল ট্যাগ শুরু হলো টাইটেল ট্যাগ শেষ হলো। কিন্তু যদি জেন কোডিং অন না থাকতো তাহলে কিন্তু আপনাকে টাইটেল ট্যাগটা লেখার পর ফরওয়ার্ড স্ল্যাশে টাইটেল ট্যাগে শেষ করতে হতো এবং শেষ করার পর সেভ করতে হতো, নাহলে কিন্তু ওয়েব ব্রাউজার রেন্ডারিং হয়ে বুঝবে না বা নিজে এটা নিয়ে নেবে না, আপনাকেই করে দিতে হবে। কারণ ব্রাউজার তো অটোমেটিক, ব্রাউজার তো মানুষের মতো কথা বলতে পারে না বা কাজ করতে পারে না, মানুষকে কাজ করায়, জাস্ট মেশিন লার্নিংয়ে হয়। সেক্ষেত্রে আপনাকে টাইটেল ট্যাগ শুরু করলাম শেষ করতে হবে। এবার টাইটেল ট্যাগটা কি, টাইটেল ট্যাগ হচ্ছে মানে এই ট্যাগটার ভিতরে মনে করুন কিছু লিখলাম, আজকে লিখলাম যে এপিসোড 2 লেখার পর সেভ করলাম। আগে লেখার পর সেভ করতেই হবে, কন্ট্রোল এস দিয়ে বা এখান থেকে ফাইল অপশানে গিয়ে সেভ, যেটা আমি সেভ করেছি এই জন্য ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বাটনটা, তো সেভে ক্লিক করে দিতে হবে, সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। সেভ করার পর এই পেজটাকে আমরা কিভাবে দেখবো, এটাকে মিনিমাইজ করে দেবো, এখান থেকে আমরা আবার ডাবল ক্লিক করব, মানে এই গুগল ক্রোমের যে ব্রাউজারটাকে আমরা ওপেন করব। কি করব না ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের সামনে এই যে গুগল ক্রোমের যে ব্রাউজার যে পেজ অর্থাৎ ওয়েব পেজ সেটা কিন্তু অটোমেটিক্যালি শো হয়ে যাবে এবং এপিসোড যে লেখাটা লিখেছে সেটাও কিন্তু শো হবে। কিভাবে হবে দেখুন, এইভাবে একটা শো হবে ওয়েব পেজটা। এই যে হেড ট্যাগের মধ্যে যে টাইটেলটা লিখেছি, সেটা কিন্তু এই ওপরে শো হচ্ছে, ওপরে। তাহলে টাইটেলের মধ্যে যেটা আমরা লিখবো তা কিন্তু এই ওপরে রেন্ডারিংয়ে শো হবে, এইখানে বা এইখানে। তো এটা হচ্ছে হেড, এই যে লেখা রয়েছে এপিসোড 2.html, এটা এখানে শো হবে। আর এপিসোড 2 মানে যা কিছু লিখবেন তা কিন্তু অর্থাৎ টাইটেল ট্যাগের মধ্যে, হেড আর টাইটেল ট্যাগের মধ্যে যেটা লিখবেন সেটা এইখানে শো হবে। তাহলে এইখানটা কি শো হবে, এটাকে বলা হয় বডি পার্ট, এটাকে বলা হয় ওয়েব পেজের বডি পার্ট। এটা কি ওয়েব পেজের বডি পার্ট। বডি পার্টে কি লিখবো, বডি পার্টে কিছু লিখতে গেলে আবার বডি ট্যাগ দিতে হবে, তার শুরু শেষ আছে, সেটা একটু পরে বোঝাচ্ছি। তো এটা হচ্ছে হেড ট্যাগ। শুধু এটাই নয়, এটাকে আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে মিনিমাইজ করে দিচ্ছি, সরি, হ্যাঁ ওকে, ছোট করে নিচ্ছি পেজটাকে, এটাও নিয়ে নিচ্ছি, নিলাম।
ওকে, ওকে, এইখানে যা করবো এখানে লাইভ আপনি এখানে দেখতে পাবেন। তো এপিসোড টু এটা হলো। এখানে যদি আমরা হেড ট্যাগের মধ্যে যা কিছু যদি লিখি, অর্থাৎ আমাদের চ্যানেলটার নাম যদি লিখি কোডার কৃষ্ণকলি, লেখার পর যদি আমরা কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দিই, তারপর এখানে যদি আমরা রিফ্রেশ ক্লিক করি, তাহলে দেখুন এখানে কোডার কৃষ্ণকলি কথাটা দেখাবে। রিফ্রেশ দিলাম, কোডার কৃষ্ণকলি চলে এলো। রিফ্রেশ দেওয়ার সুবিধা কি, আপনি যদি এই বাটনটাতে ক্লিক করেন তাহলেও রিফ্রেশ হবে, অথবা কিবোর্ড থেকে F5 নোট করতে পারেন, এটা কিবোর্ড থেকে F5 দাবালে রিফ্রেশ হয়। রিফ্রেশ দিলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ রিফ্রেশিং হয়ে পুনরায় পরিশোধিত হয়ে এটা আবার চেঞ্জ হয়ে যাবে, পুরোপুরি রিফ্রেশ হয়ে গিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এইখানে টাইটেল ট্যাগের মধ্যে যেটা লিখবেন তা কিন্তু এখানে শো হবে, রিফ্রেশ দিলে এখানেই দেখাবে। এবার বডি ট্যাগ কি না, এইখানে যা লিখবো সেটা হচ্ছে বডি পার্ট। সেটা কোথায় থাকে না, সেটা হচ্ছে হেড ট্যাগের পর থাকে। হেড, এখানে হেড হলো মানে এখানটার কাজ শেষ। এবার এখানে আসবো, তাহলে হেড ট্যাগের পর আসবে, সেই জন্য আমরা হেড ট্যাগের পর লিখবো বডি ট্যাগ। বডি ট্যাগ লিখছি কী হবে, এইভাবে বডি ট্যাগ লিখলাম, দেখুন এটা অটোমেটিক্যালি বডি ট্যাগ শেষ হয়ে যাবে, কারণ আমার জেন কোডিং অন করা আছে বডি ট্যাগ। আপনাদেরকে ম্যানুয়ালি করে নিতে হবে, যদি জেন কোডিং অন না থাকে তাহলে বডি ট্যাগ লিখবো, ফরওয়ার্ড স্ল্যাশে বডি ট্যাগে শেষ করে দেবো। এবার বডি ট্যাগের মধ্যে যা কিছু লিখবো, যেমন লিখলাম কোডার কৃষ্ণকলি is the channel of web development related প্রজেক্ট। এই কথাটা মনে করে নিলাম, কোডার কৃষ্ণকলি ইজ দ্য চ্যানেল অফ ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট। তো এটা লিখলাম। এবার এটাকে যদি আমি সেভ করে দিই, কন্ট্রোল এস করে, এটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তো এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এটাকে বাড়ানোর সুবিধা কি, CTRL যুক্ত প্লাস বাটন, অর্থাৎ কিবোর্ড থেকে যদি আমরা CTRL থেকে যদি আমরা প্লাস যে আইকনটা রয়েছে কিবোর্ডে, সেই প্লাস বাটনটা যদি চিপি, তাহলে এইটা কিন্তু অটোমেটিক বড় হয়ে যাবে, এই স্ক্রিনটা অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। কীভাবে করবো না, CTRL তার সাথে প্লাস বাটনটা চাপলেই বা দাবালেই এই নোটপ্যাডের অপশানটা পুরো বড় হয়ে যাবে, স্ক্রিনটা পুরো বড় হয়ে যাবে। কীভাবে হবে, CTRL যুক্ত প্লাস বাটন টিপলে দেখুন বড় হয়ে যাচ্ছে, আবার মাইনাস বাটন টিপলে এটা ছোটো হয়ে যাচ্ছে। তো আপনাদের সুবিধা একটু বড় করে নিই, একটু বড় করে নিলাম, এটা বড় থাকলো। এবং এটা একটু নামিয়ে দিচ্ছি নিচে, যেহেতু ওর পাশে আছে, নামিয়ে দিলাম এটা নিচে। দেখুন এখানে যেটা লিখেছি আমি, এখানে যেটা লিখেছি একটু বড় করে দিচ্ছি, কোডার কৃষ্ণকলি ইজ দ্য চ্যানেল অফ ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট চ্যানেল বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের চ্যানেল, যেটা লিখলাম। তো সেই লেখাটা দেখুন এখানে এসে যাবে, সেভ করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেওয়ার পর এখানে রিফ্রেশ দিচ্ছি। দেখুন রিফ্রেশ দিতে কিন্তু লেখাটা অটোমেটিক শো হয়ে গেল, অটোমেটিক্যালি লেখাটা কিন্তু শো হয়ে গেল। এই যে কোডার কৃষ্ণকলি ইজ দ্য চ্যানেল অফ ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড চ্যানেল বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট চ্যানেল, এই যে কথাটা লিখলাম এটা কিন্তু বডি পার্টে শো হচ্ছে, অর্থাৎ ওয়েব পেজের বডি পার্টে শো হচ্ছে। ওয়েব ব্রাউজার এটা রেন্ডারিং করে ভিউ করে দিচ্ছে, কি আউটপুটটা কি দিচ্ছে না, কোডার কৃষ্ণকলি চ্যানেল যেটা লিখলাম সেটাই কিন্তু দেখাচ্ছে। কোডার কৃষ্ণকলি রিলেটেড চ্যানেলটার সব কিছু তথ্য এখানেই দেখাচ্ছে। এইভাবে আপনি ওয়েব পেজের কোনো কিছু তথ্য বডি পার্টের মধ্যে আপনি রাখতে পারেন। তো এইগুলো হচ্ছে বেসিক এলিমেন্ট, যে আপনাকে কোনো ট্যাগ দিয়ে শুরু করলে তা শেষ করতে হবে, এটা একেবারে অভ্যস্ত করে নিতে হবে। এবং বডি ট্যাগের মধ্যে আপনি যা লিখবেন তা কিন্তু এইখানে করা যাবে। যদি এটাকে আমি একটু নামিয়ে দিই নিচে, তখন কি করবো, তখন আমি ব্রেক ট্যাগ দেবো। ব্রেক ট্যাগ কি সেটা পরবর্তী ভিডিওতে আনবো। অর্থাৎ এইখানে যদি আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, এইখানে সিম্পলি এখানটা ভেঙে আমি এখানটা নামিয়েছি, এখান থেকে কোডার কৃষ্ণকলি নিচে যদি ইজ দা থেকে প্রজেক্টটা যদি এর নিচে নামিয়ে দিই, তাহলে কী হবে, এখানে একটা সিম্পলি ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, ব্রেক ট্যাগ। কারণ ব্রেক ট্যাগের একটাই ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগও নেই, ওপেনিং ট্যাগও নেই। এই যে ব্রেক ট্যাগ ওই জন্য দিয়ে এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম, এটা একটা ব্যতিক্রমী ট্যাগ। আর IMG ট্যাগ আছে, এরকম বিভিন্ন ট্যাগ আছে যেগুলো কোনো ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগ হয় না। তো ব্রেক ট্যাগটা দেওয়ার পর কন্ট্রোল এস করলাম, দিয়ে যদি আমি এখানে রিফ্রেশ করে দিই, দেখুন এখানে নিচে নেমে গেছে। তাহলে ব্রেক ট্যাগের জন্য এখানে ব্রেক হয়ে গেল লেখাটা, লেখাটা পুরোপুরি ব্রেক হয়ে, যেমন এন্টার মেরে আমরা ব্রেক করি লেখা, ঠিক ব্রেক হয়ে গিয়ে লেখাটা নিচে নেমে গেল। এইভাবে আমরা ওয়েব ডেভেলপমেন্টের পেজে ওয়েব ডেভেলপমেন্টগুলোকে মানে পেজগুলোকে আরও বেশি রেসপন্সিভ এইভাবে করে তুলি। প্রথমত হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দ্বারা এটাকে
সাজিয়ে নিতে হয়, তারপর সিএসএস দ্বারা ডিজাইন করতে হয়, জাভাস্ক্রিপ্ট বা কোনো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সেটাকে ডাইনামিক করে তুলি আমরা। তারপরে সেটা আমরা ওয়েবসাইটে লঞ্চ করি, কোনো পেজে মানে ওয়েবসাইট পোর্টাল হিসেবে লঞ্চ করি, ব্রাউজারের দ্বারা ভিউ হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব www দ্বারা এটা লঞ্চ হয়ে যায়, সবাই সেটা দেখতে পায়। তো এইভাবে আমরা ওয়েব পেজের ফর্মগুলোকে বানিয়ে থাকি। তো এইগুলো হচ্ছে HTML এর বেসিক পার্ট, আর এইগুলো হচ্ছে এলিমেন্ট পার্ট। এইগুলো এলিমেন্ট, HTML এর এলিমেন্ট কি, হেড টাইটেল অ্যান্ড বডি। বডির মধ্যে আরও পার্ট থাকে, টেক্সট ফরম্যাটিং পার্ট রয়েছে, পি ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, যেগুলো আমরা একটা টেক্সটকে ফরম্যাটিং করতে ব্যবহার করি, টেক্সটকে ফরম্যাট করতে। এবার টেক্সটটাকে যদি আমরা একটু মোটা করি তাহলে স্ট্রং ট্যাগ ইউজ করবো বা বোল্ড ট্যাগ ইউজ করবো, একটু বেঁকিয়ে দিতে ইটালিক ট্যাগ ইউজ করবো। এইভাবে এইগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ, এইগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো। তবে এটা হচ্ছে, এই ভিডিওটা ছিল HTML এর উপর বেসিক পার্ট এবং বেসিক এলিমেন্ট রিলেটেড একটা ভিডিও। সো আমি বানালাম কি, যে HTMLটাকে শুরু করবো কিভাবে আর শেষ করবো কিভাবে, বডি ট্যাগকে শুরু করবো কীভাবে, শেষ করবো কীভাবে। মাথায় রাখবেন সবসময় শুরু হবে সেই নামটা দ্বারা, কিন্তু শেষ হবে সেই নামটা দ্বারা, কিন্তু তার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ বসে যাবে। যেমন হেড ট্যাগে যেমন HTML নামটা যেটা শুরু হয়েছে শেষও হবে HTML নাম দিয়ে, আবার হেড দিয়ে শুরু হয়েছে শেষও হবে এই নাম দিয়ে, কিন্তু তার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ কিন্তু বসে যাবে, তবে কিন্তু এটা শেষ হবে। নাহলে কিন্তু এই যে ফরওয়ার্ড স্ল্যাশটা যদি না দিই তাহলে কিন্তু এগুলো শো নাও হতে পারে। দেখি নিই একবার কি হয়। মনে করুন আমি এখানে বডিটা একটা শেষ করলাম না, এরম রেখে দিলাম, কন্ট্রোল S দিলাম, দেখি কি দেখায়, কোনো কিছু চেঞ্জ নাই। তার কি, এটা কোনো, আগেই বলেছি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, তাই এখানে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমাদের নিয়ম কি, ওপেন করেছি ক্লোজ করব, তাই বডি ট্যাগকে শুরু করলাম, বডি ট্যাগকে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা এন্ড করে দেবো, মানে এন্ড অফ দ্য ট্যাগ। এইগুলোকে সব ট্যাগ বলা হয়, এই অ্যাঙ্গেল ব্র্যাকেট এইগুলোকে ট্যাগ বলা হয়। এই ট্যাগটা শেষ করতে হয় কি, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। এইভাবে আমরা HTML ডিজাইনে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এগুলো করতে পারি। এগুলো ছিল বেসিক পার্ট অ্যান্ড দ্য বেসিক এলিমেন্ট অফ দ্য HTML, ওকে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের বেসিক পার্ট অ্যান্ড বেসিক এলিমেন্ট। তো এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু লাইক করবেন, তার সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করবেন বা জিনিসটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কী তার সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবেন। তার সাথে আপনাদের কোনো যদি মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া কোনো কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করে দিতে পারেন, বা কোনো আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে ট্যাগ করে দিতে পারেন, আমরা সেটা দেখে পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করবেন। এটা বিশেষভাবে বলছি না, কারণ সাবস্ক্রাইব করতে আর পয়সা লাগে না, এটা কোনো একটা ফ্রি চ্যানেল। এখানে ফ্রি একটা ওয়েবসাইট রিলেটেড যে চ্যানেলটা খোলা হয়েছে, এখানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা রয়েছে, ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড দুটো কাজই আমি শেখাবো এবং ফ্রিলি শেখাবো, কোনো পেড কোর্সের নয়। এটা একটা পুরো ফ্রি কোর্স, সম্পূর্ণ ইউটিউব মাধ্যমে আপনারা দেখতে পাবেন, যেটা আপনারা বাড়িতে বসে খুব সহজেই সময় মাফিক দেখলে আপনারা একটা ওয়েব ডেভেলপমেন্টের একটা যথেষ্ট ধারণা পাবেন। এবং আমি আশা করছি যদি আপনারা ফুল প্লেলিস্টটা যদি চেক করেন, আমি HTML এর যে আপডেটেড ভিডিওগুলো দিয়ে থাকবো সেগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে চেক করেন এবং বাড়িতে রেগুলারলি যদি প্র্যাকটিস করেন, তাহলে আমার সাথে HTML শিখতে এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পুরোপুরিভাবে শিখতে কোনো অসুবিধা হবে না। তারপরে ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট হিসেবে আমি PHP পাইথন আনবো, সেগুলো আপনি যদি ঠিকঠাক করে দেখেন আপনার কোনো অসুবিধা হবে না একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে। তার সাথে আমি একটা কথাই বলে রাখবো যে এই রিলেটেড ভিডিও আরও বেশি পাবেন, আমাদেরকে মোটিভেট করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলে ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, এটাই আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট। তো এটাই বলার ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।